জামাত ইসলামী ১৯৭১ প্রশ্নে ক্ষমা চাইবে যদি তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, ক্ষমতায় যেতে পারলে ক্ষমা চাইবে। দর্শক, এরকম একটা পরামর্শ জামাত ইসলামীর প্রতি আসছে। আপনারা পরামর্শ দিয়ে জানাবেন যে আপনার এর সাথে একমত কিনা। জামাত ইসলামের নির্বাহী পরিষদের বেশ কয়েকজন সদস্য উদ্যোগ নিয়েছেন, তাদের পরিষদের বৈঠকে আলোচনা করবেন যে ৭১ নিয়ে তাদের ভূমিকা কি হওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত কিনা, ক্ষমা চাইলে কিভাবে ক্ষমা চাওয়া উচিত। নানান আলোচনা চলছে এবং কোনো কোনো জামাত ইসলামী নেতা বলছেন যে তারা ৭১ প্রশ্ন নিয়ে জনগণের কাছে যাইবেন। বিষয়টা জামাত নড়ে চড়ে বসেছে মূলত মেজর হাফিজের বক্তব্যের পর, যে এই সুযোগেও জামাত ক্ষমা না চেয়ে তাদের ৭১ ভূমিকাকে জাস্টিফাই করছে। এর ফলে জামাতের কিছু সিনিয়র নেতা, দেয়ার নির্বাহী পরিষদের মেম্বার, তারা বলছেন যে এই ক্ষমা চাওয়া না চাওয়া ৭১ প্রশ্নে একটা মীমাংসা করবে। তো এটা নিয়ে আলোচনা করব। একই সাথে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামাত ইসলামীর ৭১ প্রশ্ন নিয়ে আসলে যাকে নিয়ে বেশ কথা হয় বা জামাতের অর্থোডক্স নেতারা বা কর্মীদের একটা বড় অংশ তার প্রতি চরম ক্ষুব্ধ, তাকে সমালোচনা করেন, তার একটা বক্তব্য সামনে এসেছে। একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন বর্তমান জামাত ইসলামের কেউ ১৯৭১ সালের সাথে সম্পৃক্ত নয়। তারা স্বাধীনতার বিরোধিতাও করেনি, কেউ যুদ্ধও করেনি। যদিও জামাতের অনেক নেতা কিন্তু যুদ্ধ করেছিল আর স্বাধীনতার বিরোধিতা করেছিল, এরকম কেউ রোকন হিসাবে আছেন বলে আমার জানা নেই। তবে শত শত হাজার হাজার মুক্তিযোদ্ধা, কোনো কোনো তথ্য মতে প্রায় ৬,০০০ মুক্তিযোদ্ধা জামাত ইসলামের সাথে সম্পৃক্ত। এখন এই বক্তব্যের পরে প্রশ্ন উঠেছে যে এটিএম আজহারুল ইসলাম তো স্বাধীনতা বিরোধী ছিলেন, নিঃসন্দেহে তিনি তখন প্রাপ্তবয়স্ক ছিলেন। তো এটিএম আজহারুল ইসলাম কে তাহলে ওন করবে কিনা জামাত? তাকে তার মুক্তি হলেও জামাত তাকে জামাত বলে ওন করবে কিনা? তার শারীরিক সক্ষমতা থাকলেও জামাত তাকে পোস্ট পজিশন দেবে কিনা? পোস্ট পজিশন না দিলেও অ্যাটলিস্ট অতিথি হিসেবে বিভিন্ন জায়গায় দাওয়াত দেবে কিনা? যেহেতু ডাক্তার তাহের বলছেন যে বর্তমান জামাত ইসলামের কেউ ৭১ সাথে সম্পৃক্ত নয়, পক্ষে বিপক্ষে ছিল না, এরা নতুন প্রজন্মের জামাত ইসলামী, তাহলে এটিএম আজহারুল ইসলাম তো মুক্তি পেতে পারেন, তার রিভিউ শুনানি হবে, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক শুনানি করবেন। আর যেহেতু এদিকে লুৎফুজ্জামান বাবররাও মুক্তি পাচ্ছেন, এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেতে পারেন। তো মুক্তি পেলে তাকে কোনো প্রোগ্রামে দাওয়াত দিবে কিনা? অথবা আমরা তো দেখতে পাচ্ছি শিবিরের সদস্য সম্মেলনে, শিবির তো আর জামাত না, শিবিরের প্রতিষ্ঠা ১৯৭৭ সালে এবং তারা তরুণ, ৩০-এর নিচে প্রায় সবার বয়স, ২-১ নেতা বাদে। এই তরুণরা এটিএম আজহারুল ইসলামের পক্ষে স্লোগান দিয়েছে, তার মুক্তি চেয়েছে। তাহলে বর্তমান জামাত ইসলামী ৭১ সাথে সম্পৃক্ত নয়, এটা ইডিওলজিক্যালি বা চেতনাগতভাবে ঠিক কিনা, এই প্রশ্নটারও মীমাংসা করা দরকার। দর্শক, প্রথমে যেটা বলতে চাই, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের উপর ক্ষুব্ধ হয়ে লাভ নেই, কারণ তিনি যা বলেন এটা তার ব্যক্তিগত মত নয়, জামাত ইসলামীর সাংগঠনিক মতকেই তিনি প্রচার করেন। নানান বিষয়ে তিনি ব্যক্তিগত মত দিতে পারেন, বিএনপি জামাত সম্পর্ক নানান বিষয়ে, বা একজন নেতা কথা বলবেন নানান বিষয়ে। যদিও জামাত ইসলামীতে নিজস্ব কথা বলার সুযোগ কম থাকে, সাংগঠনিক বক্তব্যই তাকে দিতে হয়। তো সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট দেখেন দর্শক, ডয়েচে ভেলেতে খালেদ মহিউদ্দিনের সাথে জামাত ইসলামীর ৭১ ভূমিকাকে যেভাবে ব্যাখ্যা করেছিলেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, দ্যাট ওয়াজ কমপ্লিটলি সংগঠনের বক্তব্য। যেমন জামাতের ৭১ ভূমিকাকে জামাত ভুল মনে করে, অথবা বর্তমান জামাত স্বাধীনতার পক্ষের সেই সিদ্ধান্তকে আমরা জাস্টিফাই করতে যাই না। জাস্ট এতটুকুই যে কেউ ফৌজদারি অপরাধ, যুদ্ধ অপরাধ বা অগ্নিসংযোগ, ধর্ষণ, খুন এগুলোর সাথে জড়িত নয়, কিন্তু তারা রাজনৈতিক বিরোধিতা করেছিল, কিন্তু সেটা সঠিক ছিল না। এবং মুক্তিযোদ্ধাদেরকে গ্লোরিফাই করা, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ, এমনকি তিনি নিজে বলেছিলেন যে আমি নিজেও বা আমরা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলাম ইত্যাদি ইত্যাদি। দ্যাট ওয়াজ ওয়ান কাইন্ড অফ মুক্তিযোদ্ধা। যদি আওয়ামী লীগ না থাকতো তাহলে তাকে হয়তো মুক্তিযোদ্ধা সার্টিফিকেটও দেওয়া যেত, কোনো না কোনোভাবে সহায়তা করেছেন, এটা তো মুক্তিযোদ্ধার সংখ্যার মধ্যে পড়ে। এটা সাংগঠনিকভাবে জামাত তখন স্ট্যান্স নিয়েছিল যে তারা ৭১কে এভাবে ডিফাইন করবে। আমিরে জামাত তো বলতেন যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলতেন। এবং এটা তো স্পষ্টতই দেখেন যে ১৯৭১ সালে যারা
জামাতের সিদ্ধান্তের পক্ষে থেকে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয়েছে, জামাত তাদের শহীদদের তালিকা কি রেখেছে? রাখেনি। তাদেরকে কি স্মরণ করেনি। এর মানে ডাক্তার তাহের নিজস্ব বক্তব্য দেননি, এটা জামাত ইসলামীর সাংগঠনিক অবস্থান যে ৭১ প্রশ্নে মুক্তিযোদ্ধাদের পক্ষেই জামাত নিজেদের অবস্থান দেখাবে। কিন্তু তাদের তো লাভ হয় না। যারা জামাতকে স্বাধীনতা বিরোধী বলে, রাজাকার বলে, তারা বলছেই। এখন বিএনপি বলছে, এটা তো থামছে না। আর এই কারণে এই যে নিজেদেরকে সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধ সেক্টর, এটা মজা করে বলছি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি উপস্থাপন করে মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আবার আমির জামাতকে অনেকে মজা করে বলেন যে মুক্তিযোদ্ধা আমির জামাত, মানে এটা আসলে লাভ হয়নি। এই জন্য এখন আবার ক্ষমা চাওয়ার প্রশ্নটা আসছে। অতএব এটা আমরা কিভাবে ডিল করব বা এটার সমাধানটা কি? তো দর্শক, এর উত্তরে আমি যেটা বলতেছি, এটা আমার পার্সোনাল টেক। এটা ডাক্তার তাহের তার সাক্ষাৎকার বলেছেন যে জামাত ক্ষমা চেয়েছে, আমিরে জামাত ক্ষমা চেয়েছেন, সাবেক আমিরে জামাত অথবা গোলাম আজম তিনি ক্ষমা চেয়েছেন বাইতুল মোকাররমে। অতএব ক্ষমা তো চাওয়া হয়েছে। আর বাস্তব কথা হচ্ছে, এখন যারা ক্ষমা চাওয়ার কথা বলছেন, জামাত ইসলামীর ৭১-এর সিদ্ধান্ত অবশ্যই জামাত ইসলামীর একটা ক্ষত, এটা কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন। যদিও ২৪-এর পর নানান কারণে কাটিয়ে ওঠা কিছুটা হলে সম্ভব হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর হচ্ছে এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত নিহতরা ভাতা পাবেন, সরকারি চাকরিতে কোটা পাবেন। তো এর মধ্য দিয়ে ডেফিনেটলি ৭১ প্রশ্ন একটা চাপা পড়বে, কিন্তু জামাত নিজস্ব জায়গা থেকে এখানে তেমন কিছু করতে পারছে না বা পারবে না। তো দর্শক, এটা ক্ষমা চাওয়ার বিষয়ে আমরা যেটা বলতে চাই, ক্ষমা চাইলেও জামাতকে যারা স্বাধীনতা বিরোধী বলবে, ক্ষমা না চাইলেও তারা বলবে। যদি ক্ষমা চায় জামাত, সাপোজ জামাত যদি দিন তারিখ ঠিক করে একেবারে গেজেট প্রকাশ করে ক্ষমা চায়, তখন একদল বলবে যে এরা হচ্ছে আত্মস্বীকৃতি যুদ্ধ অপরাধী, আত্মস্বীকৃত স্বাধীনতা বিরোধী, আত্মস্বীকৃত রাজাকার। এই প্রচারণাটা আরো চালাবে ভারতপন্থীরা। অতএব এখানে ক্ষমা চাইলে লাভ হবে না। এবং আরেকটা কেউ বলবে আত্মস্বীকৃত রাজাকার ক্ষমা চাওয়ার ফলে, এবং কেউ বলবে যে জামাত ক্ষমা ঠিক মতো চায়নি, আবার কেউ বলবে যে সময় শেষ হয়ে গিয়েছে, ক্ষমা চাওয়ার পদ্ধতি সঠিক ছিল না, নানান কথা বলবে। অতএব এই ক্ষমা গ্রহণযোগ্য হবে না, এই ক্ষমার চেয়ে কোনো লাভ হবে না, বরং এটা জামাতের হীনমন্যতার বহিঃপ্রকাশ করবে। আর বাস্তব হচ্ছে জনগণের পালস কি, জামাতকে তো চলতে হবে জামাতের জনশক্তি বা জনগণের সমর্থন বা এগুলোর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, নীতি নৈতিকতা বাস্তবতা এগুলো তো অলরেডি ক্লারিফাই করেছে। যেমন ৭১ প্রশ্নে জামাতের কেউ যুদ্ধাপরাধ করেনি, দ্যাটস ইট। নীতি নৈতিকতার জায়গায় এখানে শেষ, বাকিতে পলিটিক্যাল। এই জন্য ২৪-এর ঘটনার পর ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না আমি মনে করি। কারণ ২৪-এর ঘটনার পর এদেশের জনগণ উপলব্ধি করছে যে জামাতের যে মূল যুক্তিটা ছিল যে ভারতের সহায়তায় স্বাধীনতা নিলে ভারতের খপ্পরে পড়ে যাব, কবজায় চলে যাব, এটা তো সঠিক প্রমাণিত হয়েছে। জাস্ট এই জায়গাটা জামাতকে ক্লারিফাই করতে হবে যে তারা কোনো অপরাধের সাথে, ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল কিনা। আর রাজনৈতিকভাবে স্বাধীনতা বিরোধিতা করা, এটা নিয়ে কোনো হীনমন্যতা, ক্ষমা চাওয়া এগুলোর কোনো প্রয়োজন নেই। আর যেহেতু জামাত স্বাধীনতাকে মেনে নিয়েছে, পাকিস্তানের সাথে রিউনাইট হওয়া সম্ভব নয়, অতএব এটা নিয়ে আলাদা কথা বলার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। দ্যাটস ইট। তো দর্শক, তবে একটা কথা, হ্যাঁ ৭১-এ আমরা স্বাধীন হয়েছিলাম, এটার ইভেন্ট হিসাবে হলেও একটা গুরুত্ব থাকবে। আর ক্ষমা স্বাভাবিকভাবে চাইলে যেহেতু কোনো লাভ নেই, লাভ ক্ষতি বাস্তবতা এথিক সব বিবেচনায় আমাদের পরামর্শ এটাই, জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, নির্বাচনে জিততে পারে, সরকার গঠন করতে পারে, তারপর যদি ক্ষমা চায়, জামাতের আমির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমা চাইবেন, দ্যাট উইল বি অ্যাকসেপ্টেড, সেটা আমরা পরামর্শ দিচ্ছি।